আসসালামু আলাইকুম। ভারতীয় সেনাপ্রধান বলেছেন পাকিস্তানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা হবে। কড়া জবাব পাকিস্তানের। ডোনাল্ড ট্রাম্পকে কোনো পাত্তা দিলেন না নেতানিয়াহু। শনিবারে গাজায় হামলা, নিহত কমপক্ষে ৭০ ফিলিস্তিনি। রাশিয়ান আর্মির সাথে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ কর্মকর্তার ছেলে। বিডিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। ভারতের সেনাপ্রধান উপেন্দ্র ত্রিবেদী বলেছেন, পাকিস্তান যদি ফের ভারতে কোনো রাষ্ট্রীয় সন্ত্রাস চালায় তাহলে তাদেরকে পৃথিবীর বুক থেকে চিরতরে মুছে ফেলা হবে। পাকিস্তান যদি পৃথিবীর মানচিত্রে একটি দেশ হিসেবে টিকে থাকতে চায় তাহলে তাদেরকে ভারতের রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধ করতে হবে। ভারতীয় সেনাপ্রধান শুক্রবার দিল্লিতে একটি অনুষ্ঠানে পাকিস্তানের উদ্দেশ্যে এই ধরনের বক্তব্য দেন। ত্রিবেদী বলেন, পাকিস্তান আবার ভারতে কোনো অপকর্ম করলে আমরা আর এবার মাঝপথে থামব না। আমরা অপারেশন সিঁদুর যেমন বন্ধ করেছিলাম, এবার আর তা হবে না। তাদেরকে মানচিত্র থেকে মুছে ফেলা হবে। একই দিন অপর এক সাংবাদিক সম্মেলনে ভারতের বিমান বাহিনী প্রধান মার্শাল অমরপ্রীত সিং বলেন, মে মাসের যুদ্ধে আমরা পাকিস্তানের ৪ থেকে ৫টি যুদ্ধ বিমান ধ্বংস করেছে। ভারতীয় সেনাপ্রধান ও বিমান বাহিনী প্রধানের হুমকির কড়া জবাব দিয়েছে পাকিস্তান। শনিবার পাকিস্তান আর্মির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ভারত যদি আবার পাকিস্তানে কোনো ধরনের হামলা চালায় তাহলে পাকিস্তান আর্মি এবার আর যুদ্ধ বন্ধ করবে না। পাকিস্তান আর্মির সাথে সাথে যে কোনো হামলার জবাব দেবে এবং এর পরিণতি হবে ভারতের জন্য অত্যন্ত ধ্বংসাত্মক ও করুণ, যা তারা কল্পনাও করতে পারে না। পাকিস্তান আর্মির বিবৃতিতে বলা হয়েছে, কোনো হুমকি ধামকি দিয়ে লাভ হবে না। পাকিস্তান আর্মি এসব হুমকি ধামকির কোনো পরোয়া করে না। ভারত আবার পাকিস্তানে হামলা করে দেখুক পরিণতি কি হয়। পাকিস্তান ভারতের সর্বত্র আঘাত করতে সক্ষম নয়, তাদের এই ভৌগোলিক মিথ আমরা এবার ভেঙে দেব। আমরা ভারতের প্রতিটি প্রান্তে নিখুঁত আর ধ্বংসাত্মক হামলা পরিচালনা করব। বিবৃতিতে বলা হয়েছে, ভারতীয় আর্মির শীর্ষ পর্যায় থেকে যেই ধরনের উগ্র, হিংসাত্মক এবং অপেশাদার দায়িত্বহীন বক্তব্য দেওয়া হচ্ছে তার মাধ্যমে তারা আবার পাকিস্তানে হামলার পটভূমি তৈরি করছে। তাদের বক্তব্য থেকে বোঝা যায় তারা আবার পাকিস্তানে হামলার পরিকল্পনা করছে। তারা যদি পাকিস্তানের বিরুদ্ধে এই ধরনের উগ্র আর চরমপন্থী বক্তব্য থেকে বিরত না হয় তাহলে তাদের জন্য অনেক খারাপ পরিণতি অপেক্ষা করছে। বিবৃতিতে বলা হয়েছে, একটি দেশের সেনাবাহিনীর শীর্ষ পর্যায় থেকে উগ্রতা আর জঙ্গি সুলভ বক্তব্য দেওয়া হচ্ছে। পাকিস্তান আর্মির বিবৃতিতে আরও বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার আন্তঃসীমান্ত সন্ত্রাসের জন্মদাতা ও লালনকর্তা হল ভারত, কিন্তু তারা নিজেদেরকে সন্ত্রাসের শিকার বলে এতকাল মিথ্যা প্রচারণা চালিয়েছে বিশ্ববাসীর কাছে। তাদের আসল চেহারা এখন বিশ্ববাসী দেখে ফেলেছে। নিজেরা সন্ত্রাস সৃষ্টি করে তারা এতকাল বিশ্বের কাছে পাকিস্তানকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে অপপ্রচার চালিয়েছে এবং পাকিস্তানকে মিথ্যা দোষারোপ করেছে সন্ত্রাসের জন্য। তাদের এই দাবি এখন আর কেউ বিশ্বাস করে না। পাকিস্তানের অনেক রাজনীতিবিদ সহ বিভিন্ন মহল থেকে পাকিস্তান আর্মির বিবৃতির প্রশংসা করে বলা হয়েছে, পাকিস্তান আর্মিকে সর্বদা ভারতের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে থাকতে হবে। এর ভারতের বিরুদ্ধে যুদ্ধের জন্য গোটা পাকিস্তানবাসীকে পাশে পাবে পাকিস্তান আর্মি। রাশিয়ান আর্মির সাথে যোগ দিয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করেছেন একজন আমেরিকান নাগরিক। তিনি কোনো সাধারণ আমেরিকান নন, বরং যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএর উপপরিচালকের সন্তান। আমেরিকান এই সেনার নাম মাইকেল গ্লস। তার পিতা সিআইএ কর্মকর্তা জুলিয়ান গালিনা। গত বছর এপ্রিলে ডনবাসে তিনি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে নিহত হন। তার বয়স হয়েছিল ২১ বছর। গত বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোচিতে একটি অনুষ্ঠানে এই তথ্য প্রকাশ করেন। পুতিন বলেন, আমি আমেরিকান এই সেনা রাশিয়ার আর্মির সাথে মিলে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করার ঘটনা জেনে অবাক হয়েছে। এটি একটি আশ্চর্য ঘটনা। তিনি রাশিয়ান আর্মির এলিট ফোর্সের সাথে যুক্ত ছিলেন। তিনি সম্মুখ সমরে যুদ্ধ করে নিহত হয়েছেন। আমি তার বীরত্বের প্রশংসা করছি। মাইকেল গ্লস একজন সাহসী বীর যোদ্ধা। পুতিন বলেন, আমাকে জানানো হয়েছে ইউক্রেনের একটি ড্রোন হামলায় তিনি গুরুতর আহত হন। রাশিয়ান কয়েকজন সেনাও এই ঘটনায় আহত হন, কিন্তু আহত মাইকেল তখনও রাশিয়ান
রাশিয়ান আহত সেনাদের চিকিৎসার জন্য চেষ্টা করছিলেন। সিএনএন এর রিপোর্টে বলা হয়েছে, গত অগাস্ট মাসে ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ মস্কো সফরের সময় পুতিন একটি মেডেল তুলে দেন উইটকফের হাতে। মেডেলটি তিনি মাইকেল গ্লসের মায়ের হাতে পৌঁছে দেওয়ার অনুরোধ করেন। 2023 সালের সেপ্টেম্বর মাসে মাইকেল গ্লস যুক্তরাষ্ট্র থেকে ইউরোপ হয়ে রাশিয়ায় আসেন। রাশিয়ান আর্মিতে তখন সেনা নিয়োগের জন্য দেশব্যাপী ব্যাপক প্রচারণা চলে। মাইকেল গ্লস এ সময় তার আমেরিকান নাম পরিচয় গোপন করে রাশিয়ান আর্মিতে যোগ দেন। তার ডেথ সার্টিফিকেটে বলা হয়েছে, 2024 সালের 4 এপ্রিল ডনবাসের চেসফ ইয়ার যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের ড্রোন হামলায় তিনি নিহত হয়েছেন। মাইকেলের পিতা সাংবাদিকদের বলেছেন, আহত সহযোদ্ধাদের উদ্ধার করতে গিয়ে নিহত হয়েছেন তার ছেলে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে গাজায় হামলা বন্ধের নির্দেশ দেওয়ার পরেও শনিবার ইসরায়েল ব্যাপক ভিত্তিক হামলা চালিয়েছে। এতে নিহত হয়েছে কমপক্ষে 70 জন ফিলিস্তিনি। এর আগে শুক্রবার যেদিন ট্রাম্প হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন, সেদিনও ইসরায়েলের হামলায় গাজায় নিহত হয়েছে কমপক্ষে 71 জন। শুক্রবার ডোনাল্ড ট্রাম্পের 20 দফা শান্তি প্রস্তাব আংশিক মেনে নেওয়ার বিষয়ে হামাসের ঘোষণার পর ট্রাম্প ইসরায়েলকে গাজায় হামলা বন্ধের নির্দেশ দেন। কিন্তু শনিবার ট্রাম্পের এই নির্দেশের কোনো বাস্তবতা দেখা যায়নি গাজায়। ট্রাম্পের নির্দেশের কোনো পাত্তা দিলেন না নেতানিয়াহু। আর ট্রাম্পও এই বিষয়ে ইসরায়েলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নিয়ে বরং নেতানিয়াহুর প্রশংসা করেছেন শনিবার। তার 20 দফা প্রস্তাব হামাস মেনে নেওয়ার ঘটনাকে ট্রাম্প বলেছেন, এটা নেতানিয়াহুর বিজয়। এভাবে ট্রাম্প নিজেকে একজন বলখিল্য প্রেসিডেন্টে পরিণত করেছেন। ট্রাম্প নিজেই নিজের কথার দাম না রাখায় ভারতের অনেক সাংবাদিক তাকে পাগলা জগাই হিসেবে অভিহিত করে থাকেন। শনিবার গাজায় ব্যাপক হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজা এখনো যুদ্ধক্ষেত্র। ট্রাম্প শনিবার 2 দফা বলেছেন, হামাসকে অবিলম্বে পূর্ণ সম্মতি দিতে হবে 20 দফা শান্তি প্রস্তাব বিষয়ে। পূর্ণ সম্মতি পেলেই গাজায় যুদ্ধ বন্ধ হবে। হামাসের সম্মতির জন্য আমি আর বেশি দেরি করতে রাজি নই। হামাস যদি বেশি দেরি করে বা পূর্ণ সম্মতি না দেয়, তাহলে তাদের অস্তিত্ব রাখা হবে না। গাজায় যদি তারা থাকতে চায়, তাহলে অস্ত্র পরিত্যাগ করে থাকতে হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শনিবার এক টেলিভিশন ভাষণে বলেছেন, গাজায় হামাস বলতে কিছু রাখা হবে না। সেটা সহজ উপায়ে হোক আর কঠিন উপায়ে হোক, আমরা সেটা বাস্তবায়ন করব। ইসরায়েলের 2 উগ্রমন্ত্রী তথা নিরাপত্তা মন্ত্রী বেন গাভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ শনিবার বলেছেন, হামাস অস্ত্র সমর্পণ করলেও তাদেরকে গাজায় থাকতে দেওয়া হবে না। এই 2 মন্ত্রী হামাসের সাথে কোনো চুক্তি করে যুদ্ধ বন্ধের তীব্র বিরোধী। তাদের দাবি, যুদ্ধ বন্ধ করা চলবে না যতক্ষণ না হামাস পুরোপুরি ধ্বংস হবে। শনিবার বলেছেন, প্রথম দফায় ইসরায়েল রাজি হয়েছে গাজা থেকে আংশিক সেনা প্রত্যাহার করতে। এর অংশ হিসেবে ইসরায়েল আর্মি গত মাসে স্থল অভিযানের আগে যেখানে ছিল সেখানে ফিরে যাবে। জিম্মিরা মুক্ত হলে সেনা প্রত্যাহারের পরবর্তী ধাপ শুরু হবে। হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, শান্তি প্রক্রিয়া বাস্তবায়নের জন্য ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জারেড কুশনার সোমবার মিশরের কায়রোয় পৌঁছাবেন। তারা সেখানে আলোচনায় বসবেন কাতার ও মিশরের প্রতিনিধিদের সাথে। শুক্রবার হামাস ট্রাম্পের 20 দফা প্রস্তাব আংশিক মেনে নেবার ঘোষণা দিয়ে বাকি প্রস্তাব বিষয়ে দ্রুত আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান। এরপর ট্রাম্প গাজায় হামলা বন্ধের নির্দেশ দেন ইসরায়েলকে। শুক্রবার হামাসের জবাবে তাদের পুরোপুরি নিরস্ত্রীকরণ বিষয়ে স্পষ্ট কিছু উল্লেখ ছিল না, ফলে যুদ্ধ বন্ধ বিষয়ে সংশয় রয়ে যায়। গাজা যুদ্ধ বন্ধ হওয়া বিষয়ক খবর শুনে অনেক ফিলিস্তিনি প্রশ্ন করেছেন, এটা কি সত্য না আমেরিকান কোনো নাটক? এদিকে ট্রাম্পের নির্দেশ উপেক্ষা করে শনিবার গাজায় ইসরায়েলের হামলায় কমপক্ষে 70 ফিলিস্তিনি নিহতের খবর এড়িয়ে গেছে বিবিসি, সিএনএন সহ পশ্চিমা প্রভাবশালী সব গণমাধ্যম। হামাসের কট্টরপন্থী মিত্র সশস্ত্র গ্রুপ ইসলামিক জিহাদ শনিবার ট্রাম্পের 20 দফার প্রতি সমর্থন প্রকাশ করেছে। এর ফলে যুদ্ধবিরতি কার্যকরের সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করা হয়েছে বিভিন্ন গণমাধ্যমের খবরে। এর আগে ইসলামিক জিহাদ ট্রাম্পের 20 দফা প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিপিএস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।